টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। শুরুতে ইমিগ্রেশন একটি সুসংবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। সেটি ভিসা বুলেটিন, যেটা জুন মাসের আজকেই হয়তো বেরিয়েছে এটি। তো সেই যে ভিসা বুলেটিনের যে সুসংবাদটি দিয়েছে সেটি ফ্যামিলি ভিসায় যারা গ্রিন কার্ড ধারী আছেন, বিশেষ করে স্পাউস, সন্তান সন্ততি F2A ক্যাটাগরি যেটা, এবং ইউএস সিটিজেনদের বিবাহিত ছেলে মেয়েদের যেটা F3 ক্যাটাগরি, সেই ভিসা প্রদানের কার্যক্রম যথেষ্ট পরিমাণে এগিয়েছে। সে বিষয়টি আমরা আজকে আলোচনায় তুলে ধরবো একটা আপডেট হিসেবে। এছাড়াও আমরা যে বিষয়ে আরও দুটো নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে আমেরিকায় স্থায়ী হতে E2 নাকি L ভিসা, কোন ভিসাটি আপনার জন্য উত্তম, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ বিনিয়োগ ভিসা, যেটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিসা, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো যে আমরা যারা অ্যাসাইলাম করে থাকি, অনেক সময় অ্যাসাইলাম কোর্টে যে কেস যখন যায়, ইমিগ্রেন্ট জাজ অনেক সময় আমাদের কেসটি ডিসমিস করতে চান। সেই ক্ষেত্রে ডিসমিসাল না অ্যাডমিন ক্লোজার, কোনটি আপনার জন্য প্রযোজ্য, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে শুনে বুঝে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। জনাব অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, এবং শুভ সন্ধ্যা সকলকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততা সত্ত্বেও আমাদের সঙ্গে এই রাত্রিবেলা সংযুক্ত হয়েছেন, সেজন্য আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ। তো জনাব অ্যাটর্নি অশোক কুমার কর্মকার, প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতেছি, সুসংবাদের কথা আমি বলেছি, কারণ আমরা অনেকেই যারা এই বিদেশ মানে আমাদের এই আমেরিকায় আছি, কেউ সিটিজেন হয়ে, কেউ গ্রিন কার্ড হয়ে নিয়ে, তো তারা চাই আমাদের স্পাউস, সন্তান সন্ততি যারা আছে আমাদের জন্মভূমিতে, তাদেরকে কত তাড়াতাড়ি নিয়ে আসবো। দীর্ঘদিন ধরে আবেদন করে রেখেছি, দিনের পর দিন অপেক্ষা করছি। সেই অপেক্ষার প্রতিটা মাসেই ভিসা বুলেটিন বের হয়, এবং এই ভিসা বুলেটিনের জন্য আমরাও অধীর আগ্রহে থাকি যে কী সুসংবাদ আছে। আজকেই ভিসা বুলেটিন বেরিয়েছে, সেখানে যেটা দেখেছি যে বেশ কিছু আপডেট আছে, বিশেষ করে F2A এবং F3 ভিসার ক্ষেত্রে। আপনার কাছে আর কি কি আপডেট আছে একটু আপনার মুখেই শুনতে চাই, জনাব অশোক কর্মকার। ধন্যবাদ জনাব ভাই। আসলে আপনি অলরেডি বলেই দিয়েছেন যে একমাত্র দুই ক্যাটাগরিতে, ফ্যামিলি ভিসার দুই ক্যাটাগরিতে একটু আপডেট, একটু অ্যাডভান্স হয়েছে, অন্য যে জায়গাগুলোতে থমকে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে সামান্য শুভ সংবাদ, খুব বেশি না। অন্যগুলো একবারে স্ট্যান্ড স্টিল যাকে বলি আমরা, ট্রাফিক জ্যামে যেমন দাঁড়িয়ে থাকা লাগে, সেরকম দাঁড়িয়ে আছে এখনো। শুধুমাত্র যারা চিলড্রেন মানে আন্ডার 21 পার্মানেন্ট রেসিডেন্টের, তাদের জন্য এটা এগিয়েছে। গত মাসে ছিল এটা জুন 2021-এ, মানে 1 জুন 2021-এ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন অথবা তাদের আগে, তাদের ভিসা কারেন্ট হয়েছিল। এখন এটা প্রায় 5 মাস এগিয়ে গেছে, এবং এটা নভেম্বরের 15 তারিখ 2021-এ যারা করেছেন তাদেরটা এই জুন মাসে যে ভিসা বুলেটিন কার্যকরী হচ্ছে, সেটা থেকে এতটা এগিয়েছে, প্রায় 5 মাসের বেশি, 5.5 মাস। আর হলো F3 ক্যাটাগরি, ম্যারিড চিলড্রেন অফ ইউএস সিটিজেন, তাদেরটাও এগিয়েছে কিছুটা, মাত্র 2 মাস। আর সেদিক থেকে এটা মন্দের ভালো বলতে পারি আমরা। মোটেই যখন এগোচ্ছে না, তখন এটাই যেন অনেকটাই কিছু, যখন পাওয়াই যায় না কিছু, তখন সামান্য পাওয়াটা অনেক বড় করে মনে হয়। আর সেদিক থেকে যাদের ভিসা আটকে আছে অনেকদিন, তাদের জন্য এর খবর অনেকটাই ঠিক আছে এইরকমই। খুব আশাব্যঞ্জক আমি বলবো না, তবে একই সাথে বলা যেতে পারে যে থমকে দাঁড়িয়ে থাকার তুলনায়
যে চলছে, এতে একটু আশা আমাদের বাড়ে। কারণ হলো আপনি অন্য ক্যাটাগরিতে দেখবেন যে একবারে স্ট্যান্ড স্টিল হয়ে আছে, সেদিক না থেকে এটা একেবারে স্ট্যান্ড স্টিল নয়। আপনি যদি জনাব অশোক কর্মকার যদি মে মাসের ভিসা বুলেটিন দেখেন, সেখানে কিন্তু সবগুলোই এগিয়েছিল, সবগুলো ক্যাটাগরিতে বেশ এগিয়েছিল, কোনোটা 9 মাস পর্যন্ত এগিয়েছিল। আপনি খেয়াল করলে দেখতে পাবেন। সুতরাং আমরা এটা বলতে পারি যে আস্তে আস্তে ব্যাকলগটা কাটা শুরু হয়ে গেছে। আমি বলছিলাম মে এবং জুন মাসের মধ্যে। হ্যাঁ। অবশ্যই মানে আপনি যেটা বলছেন সেটা সঠিক যে আগে গিয়েছিল। আমি আজকে দুটো পার্থক্য বলেন মে থেকে জুন মাসে। তো এনিওয়ে জিনিসটা হলো যে এটা চলতে শুরু করেছে, ট্রেন চলতে শুরু করেছে, ট্রেন ঠিক একেবারে থেমে নেই। তো সেটা একটা আশার আলো আমরা করতে পারি। আর সুতরাং আমার কাছে মনে হয় না যে এরকমই থাকবে সারা সময়। যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তারা হয়তো আমি মনে করি তাদের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে। দেখা যাক কি হয়। আমরা আপনি আর একটা বিষয় অবতারণা করেছিলেন, সেটা হলো এল ভিসা এবং ই2 ভিসা। হ্যাঁ, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে যে অনেকেই তো আমরা এদেশে আসতে চাই, এই স্বপ্নের দেশ, সবচেয়ে একটা মানবিক দেশ আমেরিকা, সেই দেশে আমরা আসতে চাই, স্থায়ীভাবে বসবাস করতে চাই। বিভিন্ন ক্যাটাগরি 185 রকমের ভিসা আছে। তো সেখান থেকে আমরা স্পেসিফিকলি দুটো ভিসার কথা আজকে বলতে চাই, সেটি ই2 এবং এল ভিসা। যদি দুটোই ইনভেস্টমেন্ট ভিসা আছে, কোনটি এটা আমাদের জন্য বা যারা আসতে চায় তাদের জন্য উত্তম, এবং কি কি যোগ্যতা প্রয়োজন, এবং এই ভিসাগুলো কিভাবে আবেদন করতে হবে, কি যোগ্যতার ভিত্তিতে, ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিতভাবে আলোচনা করেন, তাহলে যাদের প্রচুর অর্থ আছে তারা অন্তত ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ইনভেস্ট করে, তা অবশ্যই এক্ষেত্রে আপনি এই যে ভিসাগুলো কতদিনের জন্য দেওয়া হয়, এই ভিসা থেকে গ্রিন কার্ডে কনভার্ট করা যায় কি না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি কথা বলবেন। তবে আপনার কাছে এই প্রশ্নগুলো থাকবে, তার আগে দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের প্রশ্ন দুটো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন, আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে আমাদেরকে হেল্প করেন। অনেক ধন্যবাদ। আমাদের অনেক অজানা প্রশ্ন থাকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি বলতেছি ক্যালিফোর্নিয়া থেকে, আমার আব্বু আম্মু ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেপ্টেম্বরে, স্টিল আমরা ওয়েট করছি। 2023 সেপ্টেম্বরে কোয়ালিফাই হয়েছে, এখন আমরা ইন্টারভিউর জন্য ওয়েট করছি। তো কয়দিন সময় লাগতে পারে আমার, এখন কিভাবে এটা ত্বরান্বিত করা যায়, কেসটা একটু যদি জানাতে। মানে গত বছর সেপ্টেম্বরে কোয়ালিফাই করেছে? জি জি জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার যে প্রশ্ন, আমার কাছে মনে হয় আপনি যদি নিয়মিত শোনেন তাহলে দেখবেন যে মোরালেস অনেকেরই এই প্রশ্নটা আছে যে কতদিন লাগবে এই কথাটা বলা এখন আর কোনো অ্যাটর্নি বা কারো পক্ষে বোঝা সম্ভব না। ডকুমেন্টারি যখন আপনার এলিজিবল, তার মানে হচ্ছে সমস্ত কাগজপত্র আপনারা দিয়েছেন, সবগুলো ওরা অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভ হয়েছে, দ্যাটস এ গুড থিং। আর এটাকে আপনার অপেক্ষা করার কোনো বিকল্প নেই, কারণ হলে এটা কখনো সময় দেয় না যে এক্স্যাক্টলি কতটা সময় লাগতে পারে। শুধুমাত্র এম্বাসিগুলো আপনাকে আমাদেরকে জানিয়ে দেয় যে আপনাকে আমরা প্রতি 60 দিন পর পর আপনাকে রিমাইন্ডার দিচ্ছে, বলছে যে হ্যাঁ আমরা কাজ করছি, যাতে আপনি আর তাদেরকে জিজ্ঞেস না করেন যে কি হলো। তো এনিওয়ে, আপনি যখন এই অবস্থাতে কিভাবে এক্সপেডিট করা যায়, আমরা এটা নিয়ে অনেক সময় আলোচনা করেছি, তবুও বলি এক্সপেডিট করার যে পদ্ধতি, বিশেষ করে এসব ক্ষেত্রে, সেটা আমার ধারণা আমরা চাই না কারো জীবনে ঘটুক। সাধারণত মেডিকেল গ্রাউন্ডই হলো বেশি। অন্যান্য গ্রাউন্ডের ক্ষেত্রে যদি অস্বাভাবিক হয়, তাহলে অবশ্যই আপনি বিভিন্ন রকম ভাবে পদক্ষেপ নিতে পারেন। তো আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু আপনার শুধুমাত্র একক ক্ষেত্রে হচ্ছে না, মানে এটা একবারে জ্যামটা, যেটা ট্রাফিক জ্যামের মতো সবার জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে এক্সপেডিট করার ক্ষেত্রে একমাত্র মেডিকেল গ্রাউন্ডেই যথেষ্ট, মানে সবচেয়ে বেশি প্রযোজ্য, যেটা আমরা আশা করবো যেন কারো জীবনে না ঘটে। যারা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যদি কারো অসুস্থ হয়, এমন বিশেষ করে যারা হয়তো এখানে আসবেন বেনিফিশিয়ারি, অথবা আপনার যিনি সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ইমিগ্রেশনকে অনুরোধ করতে পারি, যেমন এম্বাসি অথবা এমবিসি কে অনুরোধ করতে পারি যে এটাকে
কিউর বাইরে এসে তাদেরকে আলাদা করে এক্সপেরিয়েন্ট করার জন্য। এর বাইরে অন্যান্য অনেক পদ্ধতি রয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় না যেগুলো, যেমন যে কোনো দেশে যদি প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেসব ক্ষেত্রে কিন্তু সুবিধা পেতে পারেন, কিন্তু সেটা সবার জন্যই হয়, তখন আবার একই রকম ভাবে মানে সমস্যা, যে সবার জন্য যে সুযোগ সেটা কারোর জন্যই না, আবার বিভিন্ন হবে। তো সুতরাং আমার হলো যে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নেই, বিকজ ইউ আর নট অ্যালোন। এটা সব, যদি আপনি একা হতেন তাহলে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা যেত। ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি অনেক দূর থেকে টেলিফোন করেছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি এমডি ফরহাদ মিয়া, জি, জামাইকা থেকে বলছি। জি, আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি 2014 সালের জুলাই মাসে। আপনি সিটিজেন? এবং তারা আমার অ্যাপ্লিকেশন রিসিভ করছে, অ্যাপ্লিকেশন মানিও রিসিভ করছে, জানাইছে। তারপরে আর কোনো কিছু জানি না। আমার ছেলে এবার মাল্টিপল ভিসায় আমেরিকা আসতেছে, 5 বছরের মাল্টিপল ভিসায়। এখন আমি কি তাদেরকে ওই ভিসায় অ্যাডজাস্ট করে রেখে দিতে পারবো না? আমার নাতি এ লেভেল সেকেন্ড ইয়ারে পড়ে, আমি তাকে এখানে ভর্তি করে পড়াইতে চাই। তো আমরা তো দুজন থাকি, আপনার আমার ওয়াইফ, আমার বয়স 75 বছর, আমার ওয়াইফ বয়স 72 বছর। তা আমরা বৃদ্ধ মানুষ, তা আমরা তাদেরকে রেখে দিতে চাই। কি প্রসেসে তাদের রেখে দেওয়া যাবে সেইটা আমি পরামর্শ করি। আপনি সিটিজেন তো? হ্যাঁ, আমি সিটিজেন। আচ্ছা, আমরা সিনিয়র সিটিজেন দুজনেই। ঠিক আছে। তো আপনি আবেদন করেছিলেন 2014 সালে? 2014 জুলাই মাসে করছি। জুলাই মাসে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটা বুঝেছি, এবং আমি যেটা বুঝছি সেটা হলো যে আপনি যে আপনার ছেলেমেয়েরা হয়তো ম্যারিড হওয়ার কারণেই তো অবশ্যই দেরি হচ্ছে, এবং আপনার এই মুহূর্তে যেটা আছে মার্চ 2010 সালে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য। তো আপনার পরবর্তী যে প্রশ্নগুলো ছিল সেটা থেকে উত্তরটা দিচ্ছি। কারণ হলো ভিসা কারেন্ট না হলে ওনারা ইন্টারভিউর জন্য ওনাদেরকে ডাকবে না, কিন্তু যদি আপনার ভিসা থেকে থাকে, যেমন B1 B2 ভিজিটর ভিসা থেকে থাকে, হ্যাঁ, মাল্টিপল ভিসা পেয়েছে বললো 5 বছরের থেকে থাকে, তাহলে কিন্তু এখানে আসতেই পারেন ওনারা। এবং যদি কেউ এই দেশে বৈধ থাকা অবস্থায়, বৈধ মানে যখন এখানে থাকা অবস্থায়, অবশ্যই 3 মাসের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না আসা। পরবর্তীতে যদি কেউ করে তাহলে অ্যাডজাস্ট করা যায় স্ট্যাটাস, কিন্তু আগেই আপনার ভিসা কিন্তু কারেন্ট হতে হবে। কাজেই ভিসা কারেন্ট না হলে আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে তারা পারবে না, তখন তাদেরকে অন্য ভিসাতে রূপান্তর করে, যে কোনো বিষয় চেঞ্জ করে, ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে বৈধভাবে থাকতে হবে দেশে, যদি পরবর্তীতে উনি এখানে অ্যাডজাস্ট করতে চান স্ট্যাটাস, তার মানে এখানে বসেই গ্রিন কার্ড পেতে চান। আর সুতরাং যদি ওনারা আসেন এখানে এবং ভিসা কারেন্ট না হয় সে অবস্থায়, তাহলে কিন্তু গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না। ধন্যবাদ। তো উনি যে প্রশ্নটা করলেন যে যেহেতু মাল্টিপল ভিসা পেয়েছে, আবার ওদিকে 2014 সালে আবেদনও করেছে, সেক্ষেত্রে এই দুটা কোনো কন্ট্রাডিক্টরি হবে কিনা যদি উনি আবার স্ট্যাটাস চেঞ্জ করতে চান বা আসার পরে রেখে দিতে চায়? ধন্যবাদ। রেখে দিতে চাওয়াটা তো মানে যে কথাই বলছেন, কথাটা হলো রাখা হলো বৈধভাবে রাখা। বৈধভাবে না থাকলে, যদি স্ট্যাটাস না থাকে, উনি যে আসা, সাধারণত আমরা জানি যে 6 মাসের মতো ভিসা আপনাকে দেওয়া হয় এদেশে থাকার জন্য। তো আপনি প্রথম 3 মাস মধ্যে অ্যাপ্লিকেশন করাই যাবে না, ইন্টেনশন অফ দ্য পারসন দ্যাট হু ইজ কামিং। তো পরবর্তী 3 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন যা কিছু করতে হবে, বিকজ যদি ভিসা স্ট্যাটাস না থাকে তাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না। সুতরাং এখানে যদি আসলেই আপনাকে রেখে দিতে চাইলে আপনাকে স্ট্যাটাসে থাকতে হবে,
সেই আমি যেটা বলেছিলাম যে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করা, যেমন অনেকেই এসে পরবর্তীতে ছাত্র হতে চান, পড়াশোনা করতে চান, অথবা বিনিয়োগ করে বিনিয়োগ ভিসা থেকে চলে যেতে চান, যেমন E2 ভিসা করতে পারেন, তো সেসব ক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু কোনো ভিসা স্ট্যাটাস যদি আপনি স্ট্যাটাস না থাকে এই দেশে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে অ্যাপ্লিকেশন করা আছে, যে পিটিশন আপনার পক্ষে আছে, সেটা কিন্তু আপনি সুবিধা অ্যাভেল করতে পারবেন না, সেটা একটা সমস্যা ক্রিয়েট হয়। সেজন্যই বললাম যে দুটো আলাদা ভিসা হলেও এটা সাংঘর্ষিক না, কিন্তু একই সাথে আপনার ভিসা স্ট্যাটাস না থাকলে আপনি এখানে থাকা অবস্থায় আপনি ওই ভিসা যে অ্যাপ্লিকেশনের যে পিটিশন করা হয়েছিল সেই পিটিশনের সুবিধাটা আপনি পাবেন না। আশা করি আপনার তাহলে সেক্ষেত্রে ওনার তো যেহেতু বয়স হয়ে গেছে, 75 বছর বয়স বললেন, তো স্বাভাবিক চাইবেন যে এই বয়সে তার ছেলে যদি থাকে, তো এক্ষেত্রে পরামর্শটা কি হবে যেটা উনি জানতে চেয়েছেন? উনি কি থাকবেন, না 6 মাস পরে, যেহেতু এটি ভিজিট ভিসা 6 মাসের বেশি হয়তো থাকা যায় না, তো সেক্ষেত্রে কি চলে যাবেন না আবার আসবেন, এরকম কোনটা করবেন? ওনার জন্য কোনটা সুবিধা হবে? এই অ্যাজ এ লয়ার আই ক্যানট গিভ। আচ্ছা, বলতে লিগ্যাল ইমপ্লিকেশনটা বলতে পারি, এবং সেই লিগ্যাল ইমপ্লিকেশনটা কি তার ভিত্তিতে পিটিশনার অথবা বেনিফিশিয়ারি তারা বসে তারা সিদ্ধান্ত নেবেন যে কোনটা করা যেতে পারে। তো অ্যাজ এ লয়ার আওয়ার ডিউটি ইজ টু টেল ইউ যে প্রস অ্যান্ড কনস অফ দ্য সিচুয়েশন, যেটা লিগালিটি কিভাবে আপনি করতে পারেন, লিগালিটি কোনটা, এবং এর ভিত্তিতে আপনার প্রয়োজন মতো আপনার সিদ্ধান্ত নেবেন। এখানে প্রায় 12 মিলিয়ন মানুষ আছে যাদের অনেক আমরা বলি ডকুমেন্টেড না, তারা নিশ্চয়ই লয়ারের কাছে আলোচনা করে তারপরে আসেনি, আসার পরেই আলোচনা করেছে। সুতরাং আমরা কাউকে বলতে পারি না যে আপনি এটা করেন, যে এটা করলেই সুবিধা হবে, কারণ প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী কি কাস্টমাইজ করা তাদের প্রয়োজন কি সেটা কখনোই জানা যায় না, বা জানার কোনো অবকাশও নেই একজন লয়ার। আমাদের দরকার হলো যে আপনার সিচুয়েশনে যে লটা কিভাবে কাজ করে সেই লটা রেখে আপনি কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন, দ্যাট ইজ ইউর ডিউটি। আমাদের কাজ হলো লিগালি ইনফর্ম করা। অনেক ধন্যবাদ আপনার জনাব ফরহাদ মিয়া আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি নিজেও আপনার পক্ষে অনেক প্রশ্ন করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার আমরা আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি, সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই, এবং আপনার ভালো একজন লয়ার যে আছেন তার মাধ্যমে নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নিতে পারেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি, আমরা অপেক্ষা করছি, প্রশ্ন করুন নাম দাম পরিচয় বলে। হ্যালো, আমরা অপেক্ষা করছি। সুপ্রিয় দর্শক, আপনি কে আছেন টেলিফোনে? না, আমার সব দিচ্ছে, আমার পক্ষ হয়ে অনেক কথা বলছে ওনাকে। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, ভেঙে যাচ্ছে আপনার কথা, কিছুই শুনতে পাচ্ছি না আমরা। ওকে, জি, আর একটি প্রশ্ন থেকে নিতে চাই ফেসবুক থেকে। এইচ এ খানম তিনি বলতেছেন যে কোর্ট থেকে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার কতদিন পর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাবে, এটির ব্যাপারে আপনার কি মানে মতামত জনাব অশোক কর্মকার? ধন্যবাদ। এটা তো সুন্দর একটা প্রশ্ন, কারণ হলো এই মুহূর্তে আমি জানি যে আইন অনুসারে অবশ্যই আইন এখনো চেঞ্জ হয়নি, যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যখন আপনার অ্যাপ্রুভড হবে তার থেকে 1 বছর পরে আপনি করতে পারতেন গ্রিন কার্ডের জন্য আবেদন, কিন্তু এবছর ফেব্রুয়ারি থেকেই মূলত আপনার যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো যে আপনি এখনই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনি অ্যাপ্লাই করতে পারেন, তার মানে দাঁড়াচ্ছে যে আপনার অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার গ্রিন কার্ডের জন্য, কিন্তু 1 বছর, কিন্তু 1 বছরের বেশি সময় আপনাকে অপেক্ষা করতে, মিনিমাম 1 বছর অপেক্ষা করতে হবে। কারণ হলো যে আইন যেটা আছে সেটা হলো 1 বছর পরেই ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হবে আমেরিকাতে, আপনার অ্যাপ্রুভালের পরে 1 বছর এখানে আপনাকে থাকতে হবে। সুতরাং আপনি যখন যদি এখন অ্যাপ্লাই করেন এবং আগামী 1 বছরের মধ্যে দেশ থেকে না যান কোথাও, এবং 1 বছর হয়ে যাওয়ার পর যখন প্রসেসিং শুরু হবে তখন যদি আপনার 1 বছর অতিক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি গ্রিন কার্ড পেতে পারেন এই সময়, এই প্রায়োরিটি ডেট যদিও আপনি আগে করেছেন। তো
সুতরাং আগে যে আইনটা ছিল সেই আইনটা কিন্তু সম্প্রতি চেঞ্জ হয়েছে। সেটা হলো যে 1 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এখন সেটা আপনাকে 1 বছর আর অপেক্ষা করতে হবে না, আপনি এখনই করতে পারবেন। শুধুমাত্র যখন আপনার মানে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে সেই সময় যদি আপনার 1 বছর পূর্ণ হয়ে থাকে তাহলেই ধরে নেওয়া হবে যে আপনি 1 বছর পরেই করেছেন এবং সে কারণে আপনি যোগ্য। সুতরাং এটা খুব ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ যে আপনাকে আর আগের মতো 1 বছর অপেক্ষা করতে হবে না গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এইচে খানম। আশা করি আপনার উত্তর পেয়েছেন। নাজমা হাওলাদার তিনি একটি প্রশ্ন রেখেছেন, F4 অ্যাপ্লাই 2014 অক্টোবর, স্টিল ডু নট গেট অ্যাপ্রুভাল, হোয়াট ক্যান আই ডু? মানে কি করতে পারেন উনি একটু যদি বলেন। 2014 যদি অনেকটাই আগে 10 বছর প্রায় হয়ে গেছে, সুতরাং আমি বলবো যে একটু উৎকণ্ঠা আপনার কনসার্ন হওয়ার কারণ রয়ে গেছে। এতদিন সাধারণত লাগার কথা না অ্যাপ্রুভালের জন্য। তো আপনার কাছে যদি রিসিট নাম্বার থেকে থাকে আপনি রিসিট নাম্বার দিয়ে অনলাইনে গিয়ে আপনি এটাকে কেস স্ট্যাটাস দেখতে পারেন। যদি সেখানে বলা থাকবে যে এটা কি অ্যাপ্রুভ হলো কিনা বা ডিনাইড হলো কিনা, বা কোনো কাগজপত্র কোনো আরএফই আপনার কাছে পাঠিয়েছিল কিনা, আপনি কোনো কিছু মিস করেছেন কিনা সেটা দেখার জন্য। ওটা যদি দেখা যায় যে কোনো মেসেজ যারা ক্লিয়ার মেসেজ অবশ্যই আপনি কল করতে পারেন অথবা তাদেরকে লিখতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে প্রায় 10 বছর হওয়ার কারণে এটা আমার কাছে অনেকটা বেশি সময় মনে হচ্ছে, অনেক বেশি সময় মনে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। আপনার কনসার্ন হওয়ার কারণ আছে। ধন্যবাদ, আপনি একটু চেষ্টা করুন। অনেক ধন্যবাদ নাজমা হাওলাদার। আপনার সম্ভবত আপনার যিনি অ্যাটর্নি আছেন তার সঙ্গে বিষয়টি আলোচনা করে আপনার এই সমস্যাটির সমাধান করুন। আশা করি সমাধান পেয়ে যাবেন। তো আরেকটি জাস্ট 30 সেকেন্ডই জবাব দিতে পারবো। লুকমান হোসেন, এনি আপডেট অ্যাবাউট F4? তো F4 এর আপডেট যেটুকুন আছে সেটা এই মাসের যে ভিসা বুলেটিন আছে সেখানে 22শে জুলাই 2007 পর্যন্ত যাদের আবেদন করা আছে বা তাদেরকেই হয়তো ডাকা হচ্ছে, তাই তো জনাব অশোক কর্মকার? তো সুতরাং এটাই আপডেট। যদি আপনার এখন আপনি দেখুন আপনার আবেদনটি কবে, 22শে জুলাইয়ের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনি এর মধ্যে সুখবর পেয়েছেন। আর 22শে জুলাইয়ের 2007-এর পরে যদি আবেদন হয়ে থাকে তাহলে সেইভাবে আপনি একটু সময়টা নির্ধারণ করে নিতে পারেন। এটাই মোটামুটি আপডেট। তো জনাব অশোক কর্মকার, যেটা আমরা E2 এবং L ভিসা নিয়ে এর আগে যে প্রশ্নটিগুলো আপনার কাছে করেছিলাম সেগুলো জবাব তো আপনার কাছ থেকে নিবই, তবে একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা E2 এবং L ভিসা নিয়ে কথা বলবো, বা এখন এই বিরতির পরে যে কথা বলবো। এখন নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব অশোক কে কর্মকার, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম E2 ভিসা এবং L ভিসা নিয়ে। আসলে এই E2 ভিসা বা L ভিসা এটা আসলে কি ধরনের ভিসা, বা এই ভিসার জন্য কি যোগ্যতা অর্জন করতে হয় এই ভিসাগুলো পাওয়ার জন্যে, বা E2 ভিসা দিয়ে কিভাবে আমরা গ্রিন কার্ডে পরিবর্তন করতে পারি, বা আর কি ধরনের শর্ত আছে, বা কি পরিমাণ অর্থ লগ্নি করতে হয় ইত্যাদি ইত্যাদি নানান যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে নিতে চাই, বা নিয়মাবলী জানতে চাই, যাতে যারা এই দেশে এসে এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ইনভেস্ট করে এই দেশে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, জীবনযাপন করতে পারেন, সন্তানদেরকে লালন পালন করতে পারেন, তাতে করে যারা উপকৃত হতে পারেন আপনার এই আলোচনার মধ্যে দিয়ে। জনাব অশোক কে কর্মকার। ধন্যবাদ ভাই, খুব একটা ভালো আমার মনে হয় যে বিষয়ে অবতারণা করেছেন। কারণ হলো আমরা সবসময় মনে করি যে অ্যাসাইলামই হয়তো একমাত্র পদ্ধতি। অ্যাসাইলাম যেমন সবচেয়ে আমরা বলতে এফেক্টিভ, কেননা যার জীবনের প্রতি যার ঝুঁকি আছে তার জন্য এটা অবশ্যই। কিন্তু অনেকের তো জীবনের ঝুঁকি ওরকম নেই, কিন্তু তাদের হাতে অর্থ আছে। কিন্তু আপনি বলেছিলেন যে প্রচুর অর্থ অনেক সময় দরকার নেই। এখানে ভিসা আমরা যেটা বলি ইনভেস্টমেন্ট ভিসা, E2 একটা ভিসা ক্যাটাগরি, যেটা আপনার হাতে অনেক টাকার দরকার নেই, কোনো মিনিমাম কোনো মানি
দরকার নেই, ইনভেস্টমেন্টের দরকার নেই, যেটা যে ইনভেস্টমেন্ট করলে আপনি আপনার বিজনেসটা চালিয়ে রাখতে পারবেন এবং এদেশের অর্থনীতিতে আপনি অবদান রাখতে পারবেন, মানে ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। সুতরাং সেটা হলো E2 ভিসা। এবং এই ভিসাও তাই, কিন্তু কতজন মানুষকে মানে কাজে লাগাতে হবে বা এখানে চাকরি দিতে হবে এরকম একটা শর্ত কি আছে? না, এই যে দুটো ভিসা আছে তাতে কিন্তু সেরকম কোনো শর্তই নেই। আমরা শুধুমাত্র একটা ভিসাতে আছে, সেটা হলো EB5, যেটাকে ইনভেস্টমেন্ট বলি, যেটাকে সরাসরি আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রেই শুধু আছে যে আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন এবং আপনার মিনিমাম কত 10 জন লোককে আপনি চাকরি দিতে হবে, যেটা এই দুটো ভিসার ক্ষেত্রে E2 এবং L ভিসার ক্ষেত্রে সেরকম কোনো শর্ত নেই। এটা একটা ভালো খবর এটা, এবং সে কারণে আপনার প্রচুর অর্থের কোনো প্রয়োজন নেই ইনভেস্ট করার জন্য। আপনার মোটামুটি যেটা যে বিজনেস আপনি করতে চান, যে বিজনেস বলতে আপনার যে কোনো লিগ্যাল বিজনেস, আপনি গ্রোসারি শপ থেকে শুরু করে কনভিনিয়েন্স স্টোর থেকে শুরু করে রেস্টুরেন্ট দেন, অথবা এমনকি আপনার চেইন স্টোর করেন, কোনো একটা যে কোনো কিছু করতে চান আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটা মিনিমাম যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলে এই বিজনেসটা চালিয়ে যেতে পারবেন, সেজন্য তাই যথেষ্ট সেই E2 ভিসার ক্ষেত্রে। এবং এই E2 ভিসার ক্ষেত্রে আর একটা সুবিধা হলো যে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে না, যে আপনার আগে কোনো বিজনেস করেছেন কিনা, আপনি আপনার কোনো আগে কোনো কোম্পানি ছিল কিনা, সেগুলো আপনার কোনটাই জানার কোনো প্রয়োজন নেই। এটা সবচেয়ে বড় সুবিধা। L ভিসার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আপনার বিজনেস বা আপনার কোম্পানি থাকতে হবে আমেরিকার বাইরে, এবং যে কোম্পানি অ্যাটলিস্ট 1 বছর এটা অপারেট করেছে এবং আপনি সেই কোম্পানিতে বিশেষ ভূমিকা, মানে আপনি মালিক অথবা ম্যানেজার, আপনি যে কোনো ছিলেন, মানে ইন্ডিসপেন্সেবল ডিসিশন মেকিং প্রসেসে আপনি জড়িত ছিলেন যদি হন, তাহলে তার একটা সিস্টার কনসার্ন এখানে তুলে মানে প্রতিষ্ঠা করে আপনি এদেশে ব্যবসা করতে পারেন। তো দুটো বিষয়ের মধ্যে মানে যে পার্থক্যটা হলো, আপনার এই পার্থক্যটা আমরা শুনবো, পার্থক্যটা অবশ্যই আমরা শুনবো, তবে কয়েকজন দর্শক আমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি, আমার নাম কামাল, আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমি ইউএস সিটিজেন, আমার মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে আমরা গত আগস্টে। জি। তো এখন মোর দেন 9 মান্থ হয়ে গেল, আমাদের এখনো ইন্টারভিউ ডেট পাচ্ছি না। তো এটা কি ব্যাকলগের কারণে নাকি আমাদের কিছু করা উচিত? এই ধরনের প্রশ্ন একটু আগেও আমরা পেয়েছিলাম, তারপর আপনি প্রশ্ন করেছেন জনাব অশোক কর্মকার। ধন্যবাদ। আমার ধারণা আপনি অনেক কোয়ালিফাইড মানেই হলো যে আপনার পক্ষ থেকে কোনো রকম কোনো ঘাটতি নেই, ইউ আর ফাইন, ইউ ডিড এভরিথিং, এবং আপনার সমস্ত ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। কাজেই আপনি এখন শুধু অপেক্ষা করবেন আপনার টার্নের জন্য। সুতরাং আপনার যে আশঙ্কা যে আপনার কোনো আপনার জন্য কোনো প্রবলেম কিনা, বিশেষ প্রবলেম আমার কাছে এই মুহূর্তে পর্যন্ত মনে হচ্ছে না যে এরকম কোনো কিছু। এটা শুধুমাত্র জেনারেল ট্রাফিক জ্যাম, জেনারেল যে ব্যাকলগস তারই একটা অংশ। হোপফুলি ইট উইল বি ওভার ভেরি সুন, আদারওয়াইজ আপনাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ। তবে যতটুকু আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে যে ঢাকা এমবাসিতে এখন খুব দ্রুতই এই সমস্ত কেসগুলোকে ডাকা হচ্ছে। সুতরাং যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাই করেছে, সুতরাং যে কোনো মুহূর্তে হয়তো ডাক পেতে পারে, এটুকুনি বলা যেতে পারে। এর বাইরে আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ জনাব কামাল আপনার প্রশ্নের জন্যে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমার আম্মু গত বছর গ্রিন কার্ড ধারী উনি। সো উনি 8 থেকে 9 মাসের মতো উনি প্রথমবার এসে আমার এখানে থেকে গেছেন। তো এখন উনি বাংলাদেশে আছেন, ডিসেম্বরে গিয়েছে। তো এখন উনি সামহাও মানে 6 মান্থের ভিতরে মেবি মেক করতে পারবে না, বিকজ উনি বাংলাদেশে গভর্নমেন্ট জব করে, তো ওটা কমপ্লিটলি ছেড়ে দিয়ে আসতে চাচ্ছে। তো না হলে তো এয়ারপোর্টে একটু ঝামেলা হতে পারে। তো কোনো কারণে যদি 6 মান্থের ভিতরে উনি আসতে না পারে, তাহলে ওনার কি কোনো প্রবলেম হবে আসতে? বা অনেকেই ভয় দেখাচ্ছে, বলতেছে যে অনেকে নাকি এয়ারপোর্ট থেকে ব্যাগ দেয় বা আরো অনেক রকম প্রবলেম। তো 6 মাসের পর 7-8 মাসে যদি আসে, ওনার কি কোনো প্রবলেম হবে কিনা?
না, সেটা হবে না, কিন্তু হয়তো যে এটি যা বিষয়টি অ্যাটর্নি অশোক কর্মকার আপনি জবাব দিন। ধন্যবাদ। যেটা বলছেন আশা করি না যে আপনার যেটুকু আমি মনে হলো যে উনি অনেকবার আসছেন গেছেন তা না, মাত্র 2 বার। সুতরাং যারা বলছেন আপনাকে যে হতে পারে, প্রায় ক্ষেত্রে আপনি দেখবেন যে ওনাদের ক্ষেত্রে অনেকটা সময় ধরে ওনারা বারবার আসছেন গেছেন এবং এদেশে কোনো রকম তাদের হয়তো কোনো অ্যাফিলিয়েশন নাই, যেটাকে অ্যাটাচমেন্ট বলি আমরা কিভাবে। যারা কিনা এদেশে গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড আমরা অনেকেই গ্রিন কার্ডের যেটা বলি পার্মানেন্ট রেসিডেন্সের বাংলা করলে যায় স্থায়ী। তাদের কথাই হলো যে আপনি স্থায়ীভাবে এখানে থাকবেন, মাঝে মাঝে দেশের বাইরে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ঠিক উল্টোটাই হয়। স্থায়ীভাবে বাইরে থাকেন, মাঝে মাঝে আমেরিকাতে ঘুরতে আসেন, তো তখন আপনাকে ধরে নেওয়া হতে পারে অনেক ক্ষেত্রে আপনি আমেরিকা আসার জন্য ভিসার পরিবর্তে আপনার গ্রিন কার্ডকে ব্যবহার করছেন, এবং আপনার অ্যাটাচমেন্ট যদি এবং না থাকে, যেমন আপনি দেশে চাকরি করছেন না, ট্যাক্স পে করছেন না, আপনার নামে কোনো বাড়ি অথবা কোনো বাড়ি নেই অথবা কোনো অ্যাপার্টমেন্ট আপনি লিজ করছেন না, অর্থাৎ দ্যাট ইজ নো অ্যাটাচমেন্ট আদার দেন কামিং অ্যান্ড গোয়িং। এদেশে আসছেন এবং যাচ্ছেন, এবং আগে ভিসা অ্যাপ্লাই করতেন, এখন আর ভিসা অ্যাপ্লাই করতে হচ্ছে না। তো সেসব ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বলতে পারে যে ফিরিয়ে দিতে পারে, বলতে পারে যে আমরা মনে করি না যে আপনি আর পার্মানেন্ট রেসিডেন্ট আছেন, কারণ হলে অ্যাবান্ডন করেছেন। অ্যাবান্ডন মানে হলো আপনি এটা পরিত্যাগ করেছেন, অবশ্যই মানে অগোচরে বলবেন যে আপনি বলি ইমপ্লাইডলি। তো সেটা হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে আমি যেটা বুঝছি যে সেটা খুব একটা সম্ভাবনা প্রথমে হয়তো নেই। ওনাকে হয়তো একটা ওয়ার্নিং দিবেন, যদি 6 মাসের বেশি থাকেন, ওনাকে যেহেতু মাত্র 2 বার, হয়তো 2 বারের জন্য নাও বলতে পারেন, বলার সম্ভাবনা খুবই কম। সুতরাং এর পরবর্তীতে আপনাকে স্থির করতে হবে যে উনি কিভাবে এখানে থাকবেন, কত দ্রুত এখানে এসে স্থায়ীভাবে থাকাটা শুরু করবেন, এবং এতক্ষণ যে আলোচনা করলাম যে অ্যাটাচমেন্ট প্রমাণ করার জন্য সেটা করতে হবে। ধন্যবাদ। তবে এটুকু আপনার সাথে আমি জাস্ট একটু যোগ করতে চাই, উনি যে প্রশ্নটি করেছিলেন, ওনার মা সরকারি চাকরিজীবী, 6 মাসের মধ্যে আসতে পারবেন না, 8 মাস 9 মাস লাগতে পারে, এই কারণে যে উনি একবারে ওখানকার চাকরিটি কুইট করে চলে আসবেন, একবারে ছেড়ে ছুড়ে দিয়ে হাত পা গুছিয়ে একেবারে এখানে চলে আসতে চান, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না। তবে যেটুকুন আমরাই আপনার কথার সঙ্গে যোগ দিতে চাই যে 1 বছরের মধ্যে আসলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সেক্ষেত্রে হবে যে এখানে এসে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদনের তারিখটা একটু পিছিয়ে যাবে, এটুকুই। তবে খুব একটা সমস্যা হবে বলে যারা আপনাকে ভয় দেখাচ্ছে, একেবারে আমার মনে হয় না অতটুকু কোনো অসুবিধা হবে। কারণ আমি নিজের থেকেও যদি বলি, 2013 থেকে বছরে একবার করে আসতাম, যেহেতু আমরাও চাকরি করতাম। 17তে এসে আমরা একবার এখানে সেটেল হয়েছিলাম, কখনই এয়ারপোর্টে কোনো কিছু জিজ্ঞেস করেনি। অবশ্য এটা ইমিগ্রেশন অফিসার টু অফিসার ভ্যারি করে, অনেক সময় আবার অনেকে বলে যে কথাটি আপনি বললেন যে তোমার তাহলে তো এই দেশে থাকার ইচ্ছা নেই, তুমি তো স্থায়ীভাবে বসবাস করার জন্য তোমাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, এটাও নির্ভর করে। তবে যেহেতু আপনি বলছেন যে 7-8 মাস 9 মাসের মধ্যে আসবে, বা 10 মাসের মধ্যে, বা 11 মাসের মধ্যেও যদি আসে, আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে, যেহেতু তিনি একবারই চলে আসবেন। তো তারপরেও যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসাটাই উত্তম হবে, এটুই পরামর্শ থাকবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা। জি জি, আমার ননদ লন্ডন থাকে, তো আমার হাজবেন্ড আমার ননদের জন্য অ্যাপ্লাই করেছিল। পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কপি এগুলো জমা দেওয়ার সময় যে লোকটাকে দিয়ে কাজগুলো করছিল, উনাকে বলছিল ইন্টারভিউ ডেট লন্ডনে যাওয়ার জন্য, উনি ভুলে দিতে ঢাকা। এখন এটা 60 ডেজ আছে। এখন যদি ঢাকা চেঞ্জ করে কোনো লয়ার দিয়ে আমরা এটা লন্ডনে করি, লন্ডনের পরিবর্তে ঢাকায় ইন্টারভিউ ডেটটা করতে চান, এই তো? হ্যাঁ, এটা করতে ভালো হবে কিনা, মানে ঢাকার পরিবর্তনে লন্ডনে করতে চান, এটা করা যাবে কিনা, বা করলে কোনো অসুবিধা হবে করলে এটা ভালো হবে কিনা। কিন্তু যারে দিয়ে আমরা কাজটা করাই, ওই লোক বলতেছে যখন ঢাকা আসবে তখন উনি এটা লন্ডনে পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত, কষ্ট করে যদি একটু উত্তরটা বলেন। অনেক ধন্যবাদ জনাব অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার হলো কোনো সমস্যা নেই, আর দেরি একটু হতেই পারে,
কারণ আপনাকে শুধু অ্যাপ্লিকেশন করতে হবে, একটা ফর্ম আছে I-824, আপনি এটা অ্যাপ্লিকেশন আমাদেরকে বললে যে আপনি উনি থাকেন যে ঢাকায় থেকে থাকেন, এখন ঢাকা থেকে লন্ডনে যে ট্রান্স করতে পারবেন, এটা কোনো করার কোনো সমস্যা নেই। কাজেই দ্যাট ইজ পসিবল, এবং এটা আপনার যত দ্রুত সম্ভব করে দেওয়াই ভালো, কারণ হলো এটা সবটাই প্রসেস, এটা হচ্ছে সময় নেয়। কাজেই শেষ মুহূর্তে আপনি যখন ওখানে যাবে তখন আপনি যদি বলেন যে লন্ডনে যাবে, কিন্তু তাকে বলবেন। আমার মনে হচ্ছে যে তার চেয়ে যদি আপনি অনেকটাই প্রথমেই আপনি যদি জানেন যে আপনি ঢাকাতে থাকবেন, আপনি লন্ডনেই থাকবেন, তাহলে হোয়াই নট নাও। এটা কাজে লাস্ট মুহূর্তে যে কোনো জিনিসই আপনার সমস্যা, এবং এটা এমন না যে আপনি বললেন সাধারণত ওরা পাঠিয়ে দিল কাগজ করতে লন্ডনে। ইট টেকস টাইম। আর আমার মনে হয় যে দেরি না করে যেখানে আপনি জানেন সেটাই করা উচিত, এবং দ্রুততার সাথে করাই ভালো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাসলিমা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা ফেসবুক থেকে একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটি আধা প্রশ্ন বলা যেতে পারে, তারপরও বলতে চাই। সাইমা হোসেন, তিনি বলেছেন অ্যাসাইলাম যারা করেছেন তারা কি এই ধরনের ভিসায় যেতে পারেন? এই ধরনের বলতে সম্ভবত E2 ভিসার কথাই বলছেন, যেহেতু আমরা E2 নিয়ে কথা বলছি। এই ব্যাপারে আপনার কি পরামর্শ হতে পারে জনাব অশোক কর্মকার? অ্যাসাইলাম করেছেন তাদের জন্য সমস্যা নেই যদি আপনি সঠিক সময় করে থাকেন এবং আপনার স্ট্যাটাসে থেকে থাকেন। তবে এটা একটু গ্রে এরিয়া আছে, কারণ হলো আপনার যারা কিনা অ্যাপ্লিকেশন করেছেন পরবর্তীতে প্রায় সময় তাদের দেখা যাবে যে তারা যে সময় তাদের প্রাথমিকভাবে যেখানে থাকার জন্য যে সময় নির্ধারিত ছিল, ভিসা এক্সপিরিয়েশন ডেট পার করেছেন, যদিও আপনার ওয়ার্ক পারমিট আছে, সুতরাং বেটার হবে যদি আপনি এটা ভিসা থাকাকালীন এই অ্যাপ্লিকেশনগুলো করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শেষ করতে চাই যে এইচ.এ. খানম, তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন, আপনার প্রশ্নটির আমরা উত্তর দিয়েছি এবং বলেছেন TVN24 আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আপনার এই মন্তব্যটি আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করেছে। আমরা সবসময় আমাদের কমিউনিটির কল্যাণের জন্য TVN24 কাজ করে থাকে এবং আপনাদের সবসময় পাশে আমরা থাকি। তো জনাব অশোক কর্মকার, আমাদের হাতে আর একটু সময় আছে, 2 মিনিটের মতো। যে প্রশ্নটি করেছিলাম সেই E2 ভিসা নিয়ে, এক্ষেত্রে আপনি যে পার্থক্যটার কথা বলতে চাইছিলেন সেটুকুন যদি 2 মিনিটের মধ্যে শেষ করেন। E2 ভিসার কথা আমরা আগেই বলেছি যে এখানে কোনো আপনার পূর্ব অভিজ্ঞতা থাকার দরকার নেই এবং হাতে অনেক টাকা থাকারও দরকার নেই। আপনি যে কোনো সময় করতে পারেন অ্যাপ্লিকেশন, এবং আপনার শুধুমাত্র দেখাতে হবে যে টাকাটা যেভাবে আপনি পেয়েছেন সেটা সঠিকভাবে। এটা আপনি যদি এমনকি বড়ও করতে পারেন, কেউ যদি আপনাকে গিফট করে অথবা আপনাকে লোন দেয়, সেই টাকার মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারেন। এল ভিসার ক্ষেত্রে আপনাকে শুধু দেখাতে হচ্ছে যে আপনার একটা কোম্পানি ছিল দেশের বাইরে, আমেরিকার বাইরে, দেশ বলতে আমেরিকা বলা হচ্ছে, বাইরে মিনিমাম 1 বছর যার আপনি ডিসিশন মেকিং প্রসেসে ছিলেন, দ্যাট মিনস আপনি ম্যানেজিং ডিরেক্টর শুরু করে সিইও ছিলেন, এবং আপনি বা আপনার স্পেশালাইজড যে নলেজ আছে সে কারণে আপনাকে দরকার এবং আপনি এই দেশে করতে চান। তো দুটোর মধ্যে পার্থক্য হলো E2 ভিসাতে আপনি কখনোই সরাসরি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, আপনাকে প্রতি 2 বছর পর পর রিনিউ করতে হবে। আর এল ভিসার ক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে যে আপনি পরবর্তীতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন EB মাধ্যমে, EB1-2 মাধ্যমে, যে কোনো আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার EB1 না 2 অথবা 3 মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন গ্রিন কার্ডের জন্য, এবং যে কোনো সময় আপনার অবশ্যই করতে পারবেন। সেটা নির্ভর করে আপনার যে কোম্পানির কতখানি ক্ষমতা আছে, মানে ফিনান্সিয়াল পাওয়ার আছে তার উপর। তবু আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি গ্রিন কার্ডের দিকে আপনি যেতে পারেন, যেটা E2-র মাধ্যমে সরাসরি যাওয়ার কোনো স্কোপ নেই। মনে রাখবেন এল ভিসাটা হলো ডুয়েল ইন্টেন্ট ভিসা। ডুয়েল ইন্টেন্ট মানে হলো আপনি এদেশে ব্যবসা করার জন্য এবং এদেশে থেকে যাওয়ার জন্য যে কোনো ইন্টেনশনই আপনার থাকুক, সেজন্য কোনো বাধ্য না বা আপনার কোনো বাধা না। আর E2 ভিসাটা হলো ডুয়েল ইন্টেন্ট ভিসা না, এটা আপনি এদেশে ব্যবসা করার জন্য আপনি প্রমাণ করতে হবে যে আপনাকে, যেমন আমরা যে ভিসা বলি ভিজিট ভিসার ক্ষেত্রে যেমন প্রমাণ করতে হয় যে আমি দেশে ফিরে যাব, E2 ভিসার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেটা ব্যবসা করবেন এবং ব্যবসার শেষে আপনি এই দেশে ছেড়ে বাংলাদেশে বা যে দেশ থেকে আপনি আসবেন সে দেশে চলে যাওয়ার আপনার ইচ্ছা রয়েছে। সুতরাং আপনি এই দুটো পার্থক্যের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোন ভিসাটা আপনার জন্য প্রয়োজন বা প্রযোজ্য অথবা ভালো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব অ্যাটর্নি অশোক কে কর্মকার।
আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলেছি। আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে এই রাত্রিবেলার সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। হাতে যদি সময় থাকতো, যেহেতু সময়ের সীমানা পেরিয়ে আরও আলোচনা করার সুযোগ আমাদের নেই, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং আপনার এই উপস্থিতির জন্য আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আবারও জনাব অ্যাটর্নি অশোক কর্মকার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে ফ্যামিলি ভিসা যেটা আমাদের আছে সেটার কিছুটা আপডেট দিয়েছি, অন্তত দুটো ক্ষেত্রে F2A এবং F3 ভিসা যে এগিয়েছে ভিসা বুলেটিন মোতাবেক, এটা অবশ্যই সুসংবাদ। এবং সেই সাথে E2 এবং L ভিসার মাধ্যমে আমরা কিভাবে এই দেশে এসে বসবাস করতে পারি বৈধভাবে, কিভাবে গ্রিন কার্ড পেতে পারি এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে থাকতে পারি, বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের এই অনুষ্ঠান অনেক ভালো লেগেছে এবং যারা এই বিষয়ে আসতে চান তারাও উৎসাহিত হবেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।